জীবনের ৩৫ বছর পার হলো আমার, পার হলো ৩৫টা বসন্ত। জীবন থেমে থাকেনি আমার, বহমান নদীর স্রোতের মতো এগিয়ে গেল সামনে। জীবন বদলেছে, সময় রং পাল্টেছে। আদরি অবস্থে হয়ে উঠেছে বুস্টার, ভীষণ বুস্টার ও আদর্শ হাই স্কুলের টিচার। আজ বৃহস্পতিবার, স্কুল তাড়াতাড়ি ছুটি হলেও অফিসিয়াল কাজ সেরে বের হতে হতে প্রায় ৪টা বেজে গেল আমার। আকাশটা মেঘলা, হয়তো বৃষ্টি হবে। গায়ে আমার চাপা রঙের শাড়ি, কাঁধে সাধারণ ব্যাগ। বাস্তব সামগ্রিক জীবনের লড়াই করা এক দুর্দান্ত নারী আজ আমি। জীবনে অনেক কিছু হারিয়ে আজ এই জায়গায় আমি। আত্মসম্মান নিয়ে বেঁচে আছি নিজের পরিবারকে নিয়ে। স্কুল গেট ধরে রাস্তায় বের হলাম। ঝঞ্ঝাট ব্যস্ত নগরী, শব্দ তুলে রিক্সা, সিএনজি, অটো চলাচল করছে। আমি রাস্তা ধরেই দাঁড়ালাম, রিক্সার প্রয়োজন। দিনটাও ভালো নেই, যে কোনো সময় তুমুল বৃষ্টি হতে পারে। ব্যস্ত ভঙ্গিতে হাত ঘড়ির সময়টা দেখে নিলাম, খালি রিক্সা পাচ্ছি না। এমন পরিস্থিতিটাও নতুন না আমার জন্য, তাই অধৈর্য হলাম না, বরং ধৈর্য ধরেই দাঁড়িয়ে রইলাম। অধৈর্য, রাগ, জেদ, চঞ্চলতা, দুঃখ প্রকাশ করা আরও 18 বছর আগে সেই কিশোরী বয়সে ছেড়ে দিয়েছিলাম। আমার রাগ দেখানোর মানুষ নেই, তাই রাগটাও নেই, শান্ত থাকলাম। আমি ধৈর্য নিয়ে রিক্সার জন্য অপেক্ষা করার মধ্যেই কারো উপস্থিতি টের পেলাম নিজের পাশে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে চোখে পড়ল পার্ক বেগমকে, আমাদের স্কুলের বর্তমান প্রিন্সিপাল। তবে বয়সটা হয়তো আমার থেকে 2-3 বছরের বেশি হবে। আমরা একসাথেই প্রায় 10 বছর ধরে কাজ করি। সেই সুবাদে ভালো সখ্যতা ওনার সাথে আমার। আমাদের পুরাতন হেডমাস্টারের জায়গায় উনি পেয়েছেন বছর 2 হলো। যাই হোক, আমি হালকা ইতস্তত বোধ করলাম ওনার গাঢ় দৃষ্টিতে। নিজের ইতস্তত কাটাতে হালকা হেসে প্রথমে প্রশ্ন করলাম, কি ব্যাপার স্যার, আজ রাস্তায় দাঁড়ালেন যে? গাড়ি কোথায় আপনার? উনি হালকা নড়েচড়ে আমার থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো। মেঘের আচ্ছন্ন আকাশটা দেখে নিল একটু, তারপর বলল, আজ গাড়িতে চড়তে ইচ্ছে করছে না। আপনার সাথে দাঁড়িয়ে বৃষ্টি বিলাসে ভিজতে মন চাইছে। আপনার হাতটা ধরার সুযোগ তো দিলেন না আমায়। পাশে দাঁড়ানোর সুযোগটা তো পাবো মনে হয়। আমি পুনরায় হাসলাম। ওনার মনের অনুভূতি আমি সম্মান করি, কিন্তু সম্মতি দিই না। উনি আমাকে বিগত 5 বছর ধরেই এসব বলে আসছেন। বাড়িতে বেশ কয়েকবার বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন, কিন্তু আমি রাজি হইনি সবসময়ের মতো। কি করে হব? আমি তো আজও কারো বউ, হোক সে আমায় চায় না, তারপর তো আমি তার বউ। ডিভোর্স তো আজও আমাদের মধ্যে হয়নি। ডিভোর্স যদি হতো, তারপরও আমি দ্বিতীয় বিয়ে কখনোই করতাম না। আমার মনে একজনের বসবাস, তার সাথে সংসার করতে পারিনি তো কি হয়েছে? বউ হয়েছি, আজও আছি, ব্যাস, এটাই যথেষ্ট আমার জন্য। ভালোবাসলে যে পূর্ণতা পেতে হবে এমন তো কথা নেই, তাই না? আমার সংসার অপূর্ণতাই থাক, তারপরে অন্য কারোর সাথে না জড়াক আমার জীবন। ব্যাগ থেকে ছাতাটা বের করে হাতে নিলাম। বৃষ্টি নামবে যে কোনো সময়। ওনার দিকে না তাকিয়ে ভরা গলায় বললাম, আপনার ঠান্ডা লাগবে স্যার, বাসায় যান। আর দ্রুত বিয়ে করার চেষ্টা করবেন অবশ্যই। আমার আশায় থাকবেন না স্যার, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আমি বিবাহিত, আমি কারোর বউ, আমার ডিভোর্স হয়নি। পাশ থেকে কানে এলো ওনার অধৈর্য গলার সুর। উনি বললেন, তাহলে কোথায় আপনার স্বামী? বিগত 10 বছর ধরে একটা বারও তো দেখিনি তাকে আপনার পাশে। তাহলে আমি কেন মানবো আপনার বিয়েটা? কিশোরী বয়সের একটা ছেলেখেলা বিয়েকে কেন এখনো মনে ধরে আছেন আপনি? আর কত অপেক্ষা করব? অনেক তো হলো অপেক্ষার খেলা। এবার চলুন না, আমরা বিয়ে করে নিই। আমার সমস্যা নেই, আপনার আগে একটা বিয়ে হয়েছিল এতে। কিন্তু আমার সমস্যা আছে বেগম সাহেব, ভীষণ বাড়াবাড়ি রকমের সমস্যা আছে। তাই বলছি, আপনি বিয়ে করে নিন। আমার ধৈর্য মাত্রা প্রখর। আমি এই জীবনের দ্বিতীয় পুরুষের সাথে নিজেকে জড়াবো না, কখনোই না। বয়স অর্ধেক পার হলো, বাকিটা এমনি এমনি পার হয়ে যাবে। এখন শুধু মৃত্যুর অপেক্ষায় আছি শুধু। আর আমার কিশোরী বয়সটা যখন অপেক্ষায় গেল, বাকিটাও চলে যাবে। তাকে আমার প্রয়োজন নেই যেমন, ঠিক তেমনই আমার দ্বিতীয় পুরুষেরও প্রয়োজন নেই। আশা করছি আপনি এবার অন্তত বুঝবেন। বৃষ্টিতে ভিজবেন না স্যার, বাসায় চলে যান। আসি। ওনাকে রেখে ছাতা মাথায় এগোলাম সামনে। পিছনে ফিরলে হয়তো দেখতে পাবো ওনার অসহায় মুখখানা, কিন্তু আমি ঘুরে দেখলাম না। পরপুরুষের উপর মায়া দেখানো হারাম। তাছাড়া ওনার কষ্ট বুঝতে গেলে নিজের কষ্ট বেড়ে যাবে দ্বিগুণ। আমার কষ্ট বোঝানোর মতো মানুষ নেই। এই সংগ্রামী দুনিয়াতে লড়াই করতে করতে আজ আমি একা। সবাই থেকেও যেন আমার কেউ নেই। আমার চারপাশে চোখ বুলালে অনেকগুলো সুখী মানুষ দেখতে পাই আমি, তাই তাদের সুখটা নষ্ট করি না নিজের কষ্ট ভরাক্রান্ত কাহিনী শুনিয়ে। কি লাভ? চলুক না, যেভাবে চলছে যেটা সেভাবেই। ঝড়ঝাপটায় কাক ভেজা হয়ে পৌঁছালাম বাসায়। তারপর কয়েকবার বাসার কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল মোমো।
আরেম ভাইয়ের ছোট মেয়ে, পঞ্চম শ্রেণীতে পড়ে। ভীষণ চঞ্চল হরিণী, অনেকটা আমার মতো কিশোরী বয়সের চঞ্চলতা ওর মাঝে দেখতে পাই আমি। দেখতেও নাকি অনেকটা আমার মতোই হয়েছে সবাই বলে, আমারও তাই মনে হয়, কারণ আমাদের মধ্যে দুটো জিনিসের বেশ মিল, আমাদের বংশগত চুল আর চোখ দুটো। আমি হাসলাম। মোমো আমার পেট জড়িয়ে ধরতেই বাধা দিলাম আমি, কিন্তু ও আমার কথা শুনলো না। সে আমার ঝাপটে পেট জড়িয়ে ধরবেই, হলোও তাই। আমার সাথে মোমো ভিজলো। আমি প্রসন্ন গলায় বললাম, আমার আম্মুর মনটা আজ বেশ ফুরফুরে লাগছে। কি হয়েছে আম্মু? আমার কথায় বেশ আদরেই হয়ে উঠলো মোমো। আমার পেট জড়িয়ে মাথা তুলে তাকালো আমার দিকে, ঠোঁট প্রসারিত করে হেসে উৎফুল্ল গলায় বলল, মেজো ফুপি আসবে সবাইকে নিয়ে কাল। মোমোর কথায় আমিও ঠোঁট প্রসারিত করে হাসলাম। ওর কপালের ছোট চুলগুলো গুছিয়ে টেনে দুপাশে দিতে দিতে বললাম, বাহ, বেশ ভালো কথা। তা তুমি কিভাবে জানলে? আম্মু বলেছে মামা আসবে নাকি মেজো ফুপি আর আদ্র নিদ্র ভাইকে নিয়ে কাল। কেন, তুমি জানো না ফুপি মা? না, আমাকেও জানায়নি তো আম্মু। তুমি তো স্কুলে ছিলে, জানবে কিভাবে? আমি কিছুক্ষণ আগেই জেনেছি, তাই সবার আগে তোমাকে জানালাম। আমি ঠোঁট ছুঁয়ে আদর করলাম মোমোর কপালে। আমার রঙিন জীবনে আলো মেললো আমার বাচ্চারা, নিজের নয়। আরেম ভাইয়া আর জিন ভাবির সন্তানদের কথা বলছি। তাদের দুটো ছেলে, একটাই মেয়ে, হান, কাই আর মোমো। কাই সবেমাত্র কলেজ শেষ করলো, এখনো ভার্সিটিতে ভর্তি হয়নি, রেজাল্ট আউট হয়নি তাই। হান ক্লাস 10-এ পড়ছে। তিনজনই আমি বলতে পাগল। বর্তমানে তাদের ঘিরেই আমার একাকিত্বের গোছানো সংসার। যখন আমাকে আদরের সহিত ফুপিমা বলে ডাকে, তখন শুনতে চমৎকার লাগে। মনে হয় কোথায় আমি একা। এই তো আমি পরিপূর্ণ নারী, একাকিত্ব নেই আমার। আমি আর কথা বাড়ালাম না, দরজা লাগিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম। শাড়িটা পাল্টে চেঞ্জ করলাম, সাধারণ 3 পিস পরলাম। স্কুলে গেলে শাড়ি পরা হয় আমার, নয়তো বাসায় 3 পিসই পরে থাকি। আজ দুপুরে খাওয়া হয়নি আমার, পেটে ক্ষুধা থাকলেও এই অসময়ে আর খেলাম না। একটু মায়ের রুমে যাওয়ার প্রয়োজন, তাই ফ্রেশ হয়েই মায়ের রুমে গেলাম প্রথমে। বাবা মারা গেছে আর বছর 3 আগেই। সেই থেকে মাও বেশ অসুস্থ থাকে আজকাল। আমাদের বাড়িটাও আগের মতো নেই। আরেম ভাই বেশ বড় করে পুনরায় বাড়িয়েছে, ভাইয়ের ব্যবসাটাও বড় করেছে। তিনি এখনো চট্টগ্রাম থাকেন, তবে সপ্তাহে বাসায় ফিরে আসে। জিন ভাবিকে আজও ভাই নিজের কাছে নিয়ে যেতে পারলো না। ভাবির এক কথা, সে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তবে তাদের বড় ছেলে কাই বর্তমানে ভাইয়ের সাথেই থাকে। অবসর সময় হয় বাবার ব্যবসায় কাজে হিসাব রাখে সে। আমি আলতো হাতে মায়ের ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। মা আসরের নামাজ শেষ করে উঠেছেন। আমাকে দেখেই তিনি দীর্ঘশ্বাস যেন ফেললেন, হয়তো অনুতাপের কারণে। আমি মনে নিলাম না বিষয়টি। মা আমাকে হাতের ইশারায় নিজের কাছে ডাকলেন। আমি এগিয়ে গেলাম, পাশে দাঁড়াতেই বললেন বসতে। আমি স্বাভাবিক ভঙ্গিতে বসতে বসতে আম্মুর কপাল চেক করলাম, জ্বর আছে কিনা। না, নেই। আমি আম্মুর সামনে বিছানায় বসে বললাম, দুপুরে খেয়েছিলে আম্মু? তুই খেয়েছিস? সত্যিটা চেপে মিথ্যাটাই বললাম। মনে তো হয় না। তুই আবারও মিথ্যা বলছিস আমাকে। তোর মুখটা শুকনো লাগছে কেন? সত্যি করে বল, খেয়েছিস কিছু? রোজকার প্রশ্ন আম্মুর এইগুলো। মা মনে হয় এমনই হয়। আমার শত কষ্টের মাঝে একটু সুখ এনে দিতে চান মা। আমাকে হাসি খুশি দেখতে চান। আমার না বলা চাপা কষ্টটা কমাতে চান। আমি আম্মুর কথার উত্তর দিলাম না, বরং পাল্টা প্রশ্ন করলাম, তুমি দুপুরের মেডিসিন খেয়েছিলে আম্মু? আমার কথার উত্তর আমার আম্মুও দেয়নি, বরং নিজ ভাষায় বলল, আমাদের একটা ভুলের শাস্তি আর কত নিজেকে দিবি তুই? তোর সংসার তোর বাবা দেখে যেতে পারলো না। আমিও হয়তো যে কোনো দিন মরে যাব। তার আগে কি তোর একটা সংসার দেখে মরতে পারবো না তে? আর কত মরিচিকার পিছনে পড়ে থাকবি? এবার না হয় বিয়ে করে নে মা। আমরা তোকে সুখী সংসারে দেখতে চাই। এটা কি আমাদের অপরাধ? আর কত কষ্ট করে ধুকে ধুকে মরবি? এবার সবকিছু শেষ কর না মা। আমার মুখের দিকে তাকিয়ে হলো বিয়েটা করে নে তুই। আম্মুর চোখে কষ্টের অশ্রুকণা স্পষ্ট দেখতে পেলাম আমি, কিন্তু আমি কাঁদলাম না, কারণ আমি কাঁদলে বা কষ্ট পেলে সে আরো বেশি কাঁদবে। আজ আমি দুর্বল নই, কষ্টকে শক্ত পাথর নেয়া নারী আমি। সহজে কান্না কি আমার মানায়? মা তো রোজই বলে আমাকে বিয়ে করাতে, এটা আর নতুন কি? আমি আম্মুর দুহাত টেনে নিজের হাতের ভাঁজে নিয়ে সূক্ষ্ম হেসে বললাম, আমি কিন্তু বিবাহিত আম্মু। একজন বিবাহিত মেয়ের স্বামী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে হারাম আমাদের ইসলামে। তুমি জানো না? কিসের হারাম? তোর স্বামী আজ 18 বছর ধরে তোর খবর নেয় না। দেখা সাক্ষাৎ যোগাযোগ কথা বলা কিছুই নেই তোদের মাঝে। স্বামী স্ত্রীর মধ্যে 3 মাসের বেশি যোগাযোগ বন্ধ বা আলাদা থাকলে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। স্বামী স্ত্রী আর থাকে না।
সেই সুবাদে তোদের সম্পর্কও নেই। তারপর দরকার পড়লে আমরা তোর ডিভোর্সের ব্যবস্থা করব। সুগাকে দিয়ে ওই বাড়ির ছেলের থেকে তোর ডিভোর্সের সই নিব। তুই শুধু বিয়ের জন্য রাজি হয়ে যা। মায়ের রোজকার পাগলামতে সম্মতি দিলাম না, বরং কথা ঘুরিয়ে বললাম, শুনলাম কাল নাকি জিমিন আসবে। লন্ডন থেকে একদিন আগেই ফিরেছে ওরা, তাই কাল আসবে আমাদের সবাইকে দেখতে। সুগা নাকি এবার বাংলাদেশেই সেটেল, ওদের দুই ছেলেকেও নাকি বাংলাদেশে সেটেল করবে। দুপুরে অনেকক্ষণ কথা হলো আমাদের সাথে। তোর খোঁজও করেছিল জিমিন, আমি বলেছি তুই স্কুলে আসিস। এবার ওরা আসলে কিছুদিন থাকবে। আমি কিন্তু এবার সুগা আসলে তোর ডিভোর্সের বিষয় নিয়ে কথা বলবো। যেভাবেই হোক ওই বাড়ির ছেলের থেকে এবার আমি তোর ডিভোর্স নিব। অনেক ছেলেখেলা হয়েছে, আর না, আমি তোকে এবার সংসারই করব। মায়ের কথায় আমি হেসে ফেললাম। আম্মু আর আম্মুর পাগলামো সত্যি পারেও বটে। আমি হেসে বিছানা থেকে উঠতে উঠতে বললাম, তোমার মেয়ে বুড়ি হয়ে গেছে আম্মু, তার এখন বিয়ের বয়স নেই, বয়স পার হয়ে গেছে। তোমার মেয়ে এখন 35 বছরের বুড়ি। তোমার বুড়ি মেয়ের জন্য জামাই পাওয়া যাবে না আম্মু, কেউ বিয়ে করবে না, তাই বিয়ের চিন্তা বাদ দাও। আমি ভালো আছি তোমাদের সাথে, আর কি চাই আমার। আমি এখন ডিভোর্সের বিষয়টি নিয়ে ভাবছি না, তুমি শুয়ে পড়ো, আমি রুমে যাচ্ছি। কিছু ইংলিশ শিট তৈরি করতে হবে স্টুডেন্টদের জন্য, তুমি রেস্ট নাও, আসি। কথাগুলো বলেই দরজার দিকে পা বাড়ালাম। এখানে আর কিছুক্ষণ থাকলে কেঁদে উঠবো আমি। আমার অচেতন মনটাকে বোঝাতে পারবো না, এমনি গলা ধরে আসছে কান্নাই। বারবার ঢোক গেলে কান্নাটা থামানোর চেষ্টা চালাচ্ছিলাম, তখনই পিছন থেকে শোনা গেল আম্মুর কান্না ভেজা গলার স্বর। ওই বাড়ির ছেলে নাকি বাংলাদেশে থাকছে কয়েক বছর ধরে। তার দাদা দাদি মারা যাওয়ার পর নাকি বাংলাদেশে চলে এসেছিল। শুনলাম সেও নাকি এখনো বিয়ে করেনি, একাই আছে। জিমিন বলেছে জিন নাকি বিষয়টি আগে থেকেই জানতো, তোকে বলতে ভয় পাচ্ছিল। আমার পা থেমে গেল, স্থির হলাম, আর থামাতে পারলাম না নিজের নিষিদ্ধ কান্নাগুলো। ঝরঝর করে অবুঝের মতো বেয়ে গেল গাল বেরিয়ে। আমি ঠোঁট কামড়ে কান্নার শব্দ আটকালাম, মাকে শুনতে দিলাম না, শুধু ভেজা গলায় কোনো রকম বললাম, আর দাঁড়ালাম না, দ্রুত পদে চলে আসলাম নিজের রুমে। দরজা লাগিয়ে সোজা চলে গেলাম ভেজা বারান্দায়। তেজি বৃষ্টি ফোটা মুহূর্তে আমার গা ছুঁয়ে দিল। আমি ভিজতে লাগলাম, চোখের পানির সাথে বৃষ্টির পানি মিশে গেল, আলাদা করা গেল না আর। তেজি বৃষ্টির সাথে সাথে আমার চেপে রাখা কান্নাটাও প্রকাশ পেল। কিশোরীর মতো ঝরঝরে করে শব্দ করে কেঁদে উঠলাম। ফুপিয়ে কেঁদে উঠে ভেজা ফ্লোরে বসে পড়লাম। আমার সংসারী জীবনের ইতি ঘটেছিল সেই 17 বছর বয়সেই। আমার সংসার করা হয়নি জঙ্কুকের সাথে, পাশাপাশি থাকার স্বপ্নটাও স্বপ্নই রয়ে গেল। এক কাল বৈশাখী ঝড়ের মতো সবকিছু এলোমেলো হয়ে গেল আমার জীবনে। জঙ্কুকের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার পর আর ফেরা হয়নি জিয়ন বাড়িতে। জঙ্কুক আমায় নিতে আসেনি, একটা বার দেখতেও আসেনি, যোগাযোগও করেনি। চোখের দেখা পর্যন্ত আমি পাইনি ওনার। তবে দাদা দাদি বেশ কয়েকবার আমাকে ফিরিয়ে নিতে এসেছিল, বাবা দেয়নি আমাকে, আমারও ফেরা হয়নি। এমনি এমনি বিগত 18 বছর পার হলো আমার ওনাকে ছাড়া। প্রথম 1 বছর আমি সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলাম বেশ কয়েকবার ওনার জন্য, মানসিক চাপে। ছোট ছিলাম বলে জঙ্কুককে হারানোর ব্যথাটা মেনে নিতে পারিনি, আজও মেনে নিতে পারি না। আজও আমার বালিশ ভেজে অশ্রুকণায়। আমার আশেপাশে সবাই সংসার করছে, আমি ছাড়া। জিমিন আর সুগা ভাইয়ের সাথে সংসারী হয় আমার জিয়ন বাড়ি থেকে ফিরে আসার 1 বছর পরই। তারপর দুজনেই পাড়ি জমায় লন্ডনে। এই যাবৎ লন্ডনেই কাটিয়েছে এতগুলো বছর। তবে প্রতি বছর সুযোগ পেলেই বাংলাদেশে আসে আমাদের দেখে যেত। বাবা অনেক চেয়েছিল অনেক সংসারই করতে, কিন্তু পারেনি, কারণ উনি বাংলাদেশে ছিলেন না বলে ডিভোর্স নিতে পারেনি আমার। কোথায় ছিল তাও কেউ সঠিকভাবে ঠিকানা জানতো না। ঠিকানাবিহীন হওয়ায় আমাদের ডিভোর্স হয়নি এখনো। আমিও খুব করে চাইতাম জঙ্কুক যেন আমাকে ডিভোর্স না দেয় বা আমাদের ডিভোর্স না হোক। আমার নাম জঙ্কুকের নামের সাথে জড়িয়ে থাকুক অমৃত পর্যন্ত। আমার স্বামী হয়ে তাই হলো। অনেকটা বছর পর্যন্ত ওনার খোঁজ ছিল না। আমার পড়াশোনা শেষ হলো, নিজের পায়ে দাঁড়াতে স্কুলের জবটা নিলাম। জীবনের অনেকটা সময় পার হলো। হঠাৎ একদিন কানে আসলো দাদাজান মারা গেছেন, কিন্তু দেখা হলো না আমার, কারণ তিনি দেশের বাইরে ছিলেন। দেশে কবে আনলো আমাকে কেউ জানালো না। আমি দাদাজানের মৃত্যুর সংবাদ পেয়েছিলাম 1 মাস পর। তারপর দাদির মৃত্যুর সংবাদ পেলাম 5 বছর আগে। ভাগ্য আমার, দাদিকেও শেষ দেখা হলো না। আমি দেখতে গিয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে আমার হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়ায় আর দেখা হয়নি। প্রায় 1 সপ্তাহ পা ভেঙে হসপিটালে ছিলাম। এমনি এমনি করে আমার আর জিয়ন বাড়িতে ফেরা হয়নি। জঙ্কুকের কথা কেউ আমার সামনে ভুলেও বলে না, কারণ আমি কষ্ট পাবো বলেই জঙ্কুককে নিয়ে আমার সামনে আলোচনা করা হয় না। তবে আজকে মার কথাই বুঝলাম উনি বিগত 5 বছর ধরেই একা একা থাকছেন জিয়ন বাড়িতে। আচ্ছা,
ওনার কি আমার কথা একটাবারের জন্য মনে হয় না? উনি একটা কিশোরীর বউ রেখে গিয়েছিল, সেটাও কি ভুলে গেছে সে? আমি নেই বলে কি উনি সুখে আছেন, নাকি কষ্ট পাচ্ছে আমার মতো করে? নাকি আমার থেকেও বেশি কষ্টে আছেন উনি? সত্যি কি আছে, নাকি আমার ভ্রম? কষ্ট থাকলে তো আমাকে ফিরিয়ে নিতে যেত, সংসার করত। আজকে সবার মতো করে আমাদের সংসারও সন্তান হতো। আমি নিতাম, জোর করে হলেও নিতাম, কিন্তু কিছু হলো না আমার। আমি শূন্য পড়ে রইলাম। আমার আত্মসম্মান আর ওনার জেদ দুটোই বহল রইল আমাদের জীবনে, যার ফলে ধ্বংস হলো আমাদের সুখটা। দিন শেষে উনিও একা থাকলো, আমিও একা থাকলাম। জীবনের বাকিটা জীবনও হয়তো এভাবেই কাটাতে হবে ওনাকে ছাড়া। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, ওনাকে বলতে ইচ্ছে করছে, কেন আপনি আমাকে নিতে আসলেন না? কেন এত জেদ ধরে রাখলেন? কেন এত জেদ ধরে রাখলেন? কেন আমার জীবন থেকে 18টা রঙহীন বসন্ত হারাতে দিলেন? কেন আমাকে নিলেন না জঙ্কুক? আমি তো আজও ভালোবাসি আপনাকে, ঠিক ততটাই ভালোবাসি যতটা কিশোরী বয়সে বাসতাম। আমি আজও কুমারিনী হয়ে আছি আপনার জন্য। আপনার অল্প স্পর্শ আজও লেগে আছে আমার শরীরে, বিলীন হতে দিইনি। তাহলে কেন আপনি আমার ভালোবাসাকে দেখছেন না? কেন? আমার অপরাধ কি ক্ষমার অযোগ্য ছিল না মিস্টার ভিলেন? কি সত্যি কি ছিল না? কান্না করতে করতে ভেজা ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। কয়টা বাজে সময়ের খেয়াল নেই। তীব্র ঠান্ডায় কেঁপে কেঁপে উঠে ঘুমটা ভেঙে গেল আমার। ফ্লোর থেকে উঠে বসলাম, চারপাশে খুটখুটে অন্ধকার, শরীরে টনটন করে ব্যথা লাগছে। আজ 2বার ভেজা হলো আমার। এই বয়সে এসে বাচ্চা মোটা যেন নিজেরই খাপছাড়া লাগছে। ক্লান্ত শরীরে উঠে দাঁড়ালাম, ভেজা কাপড় পাল্টে পুনরায় তাতে কালো একটা শাড়ি চড়ালাম। বৃষ্টির দিনে শাড়ি পরতে ভালো লাগে তাই। হাত মুখ ধুয়ে আয়নার দিকে তাকাতেই চমকে উঠলাম। চোখ মুখ ভীষণ ফুলে আছে, যে কেউ বলে দিবে আমি অনেকটা কান্না করেছি। এই অবস্থায় বাইরে যাওয়া যাবে না, সবাই বুঝে যাবে আমি কান্না করেছি। কিন্তু ক্ষুধাও পেয়েছে অনেক। এই অবস্থায় বাইরে যাওয়া যাবে না, সবাই বুঝে যাবে আমি কান্না করেছি। কিন্তু ক্ষুধাও পেয়েছে অনেক, তারপরও বের হলাম না। অসুস্থ শরীরটা নিয়ে বসলাম পড়ার টেবিলে, বই খাতা মেলে শীট তৈরি করতে হবে। চোখে মোটা ফ্রেমের চশমাটা পরে নিলাম। আজকাল চোখেও সমস্যা দেখা দিচ্ছে হয়তো, বাড়ন্ত বয়সের জন্য। আমার মনোযোগ সহকারে কাজের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে তুমুল শব্দে বেজে উঠলো আমার ফোন বেচারা। মনোযোগ নষ্ট হতেই কপাল কুঁচকে তাকালাম বইয়ের সামনে রাখা ফোনটির দিকে। আননোন নাম্বার। কপাল কুঁচকে আসে আমার। এই অসময়ে আননোন নাম্বার দেখে কে ফোন করবে আমাকে? প্রথমে ভাবলাম ধরবো না, পরে মনে হলো স্কুলের কাজে হয়তো কোনো ফোন হতে পারে। হাতে কলমটি রেখে ফোনটি রিসিভ করে কানে ধরতেই উদ্বিগ্ন কণ্ঠের স্বরে থেমে গেলাম আমি। কণ্ঠের স্বর কেঁপে উঠলো আমার পরিচিত গলা শুনে। ফোনের ওপাশ থেকে আতঙ্কিত গলায় বলে উঠলো, ভাবি ভাবি প্লিজ আপনি ফিরে আসুন এবার। ভাই ভালো নেই আপনাকে ছাড়া। কেন এত বছর অপেক্ষা করালেন ভাইকে? কেন ফিরছেন না আপনি জীবন বাড়িতে ভাইয়ের কাছে? ভাবি ভাই প্রচুর অসুস্থ, আপনাকে খুঁজছে বেহুশ হয়েও। ডাক্তার ওষুধ কোনো কিছুই কাজে দিচ্ছে না, অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। প্লিজ ভাবি আপনি এবার ফিরে আসুন। হ্যালো ভাবি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হৃদয়পিণ্ড চেপে থ মেরে বসে রইলাম। তৃষ্ণায় গলা ধুকছে, কথা বলার ভাষা যেন এই মুহূর্তে লোপ পেল আমার। কিছু ভাবার বা করার অবকাশ পেলাম না। কথা বলারও জোর পাচ্ছি না একটুও। বুকের সাথে গলাটাও কাঁপছে। আমি জমে যাচ্ছিলাম। মোটা ফ্রেমের চশমার ভেতর দিয়ে গাল ভিজে উঠলো, সাথে সাথে বুকটা হু হু করে উঠলো ওনার জন্য। আমার চেপে রাখা কান্নাটা অবশেষে আর দমিয়ে রাখতে গিয়েও পারলাম না, শব্দ করে কেঁদে উঠলাম। কাঁপা স্বরে বললাম, ওনার কি হয়েছে ভাইয়া? জঙ্কুক ভাইয়ের টাইফয়েড জ্বর হয়েছে ভাবি। বিগত 1 সপ্তাহ ধরেই একই অবস্থা। দিন দিন জ্বরের মাত্রা আরো বাড়ছে। ডাক্তার ওষুধ কিছুই কাজ করছে না। এভাবে চললে ডাক্তার বলেছে ভাইয়ের অনেক বড়সড় ক্ষতি হতে পারে, এমনকি প্যারালাইসিসও হতে পারে। প্লিজ ভাবি এবার অন্তত রাগ ছেড়ে চলে আসুন না ভাইয়ের কাছে। আর কত অপেক্ষা করবে ভাই আপনার জন্য? অনেক তো হলো, এবার না হয় ফিরে আসুন। আমরা সবাই আপনার অপেক্ষায় আছি। বুক কেঁপে উঠলো আমার বেহাল দশার কথা শুনে। আমারও মন এই মুহূর্তে ওনার কাছে ছুটে চলেছে। এই মুহূর্তের জন্য দীর্ঘ বছরের দূরত্বের কথা আমার মাথায় এলো না। শুধু এলো আমার এই মুহূর্তে ওনার কাছে যেতে হবে, আমার ওনাকে দেখতে হবে। উনি ভালো নেই, আমার ওনার পাশে থাকা উচিত। তাই উদ্বিগ্নতায় বললাম, ভাইয়া আমি এক্ষুনি আসছি ওনার কাছে। রাতের গাড়ি ধরে চলে আসবো। প্লিজ আপনি ওনার খেয়াল রাখুন, আমি আসছি। ব্যস্ত স্বর শুনতে পেলাম তৎক্ষণাৎ ইয়োনো ভাইয়ের ফোনের ওপাশ থেকে। ভাবি আমি আপনার বাসার নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আপনাকে নিতে এসে কল করেছিলাম, আপনি দ্রুত নেমে আসুন।
তাড়াতাড়ি করে ভাইয়ের কাছে পৌঁছাতে হবে। ভাইকে আসার সময় ডাক্তার নার্সদের হাতে রেখে এসেছি। আর কিছু ভাবা হলো না আমার, আর না কোনো দিকে তাকালাম। কিভাবে যে দৌড়ে সবাইকে ডিঙিয়ে ঘর থেকে বের হলাম সেটা একমাত্র আমি জানি। কারো ডাকে জবাব পর্যন্ত দেওয়া হুঁশে ছিলাম না আমি। ঝুম বৃষ্টির মধ্যে ঘর থেকে রাস্তায় বের হলাম। পাশেই দেখলাম সাদা একটি গাড়ি দাঁড়ানো। ইয়োনো ভাইয়া গাড়ির লাইট জ্বালিয়ে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে। আমি দৌড়ে সেদিকে যেতেই তিনি গাড়ির পেছনের দরজা খুলে দিলেন, আমাকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে। আমি দ্রুত উঠে বসলাম। ইয়োনো ভাইয়া সামনের ড্রাইভারের পাশে বসতে গাড়িটি চলতে শুরু করলো। বৃষ্টির পানিতে শাড়ি অনেকটাই ভিজে ঝপঝপ হয়ে গেছে। হিমশীতল ঠান্ডাও লাগছে, কিন্তু তারপরও আমি স্থির থাকতে পারছি না। অস্থিরতার সহিত গাড়ির ভেতরে ছটফট করছিলাম চাতক পাখির ন্যায়। দুটো ঠোঁট চেপে কান্না করছিলাম নিঃশব্দে ওনার জন্য। আজ এত বছর পর হঠাৎ করে জঙ্কুকের জন্য এমন সংবাদ শুনবো আশা করিনি। বিষয়টি মেনে নিতে না পেরে অনেকটা শব্দ করে কেঁদে উঠলাম গাড়িতে। ইয়োনো ভাইয়া স্বাভাবিক ভঙ্গিতে আমার দিকে আহত দৃষ্টিতে তাকালেন, যেন উনি জানতেন আমি এই মুহূর্তে জঙ্কুকের জন্য কান্না করব। ইয়োনো ভাইয়া হতাশ গলায় বললেন, এতটা ভালোবেসে ভাইকে এত বছর নিজের থেকে কেন দূরে রেখেছিলেন ভাবি? কেন আরো আগে ফেরেননি? তাহলে আজ অন্তত এতটা বছর দুজনের জীবন থেকে হারাতো না। আমি ঢুকরে কেঁদে উঠে বলি, আমি কি ফিরতে চাইনি ভাইয়া, নাকি উনি আমাকে নিতে আসেনি? একটা বার যোগাযোগ পর্যন্ত করেনি আমার সাথে, তাহলে আমি কিভাবে ফিরে যেতাম ওনার কাছে? ইয়োনো ভাই বললেন, আপনি নিজেই তো জঙ্কুক ভাইকে সকল যোগাযোগের রাস্তা বন্ধ করে দিয়েছিলেন ভাবি। সবকিছু জেদ তো শুধু আপনিই করেছিলেন সেদিন। আপনি জঙ্কুক ভাইকে কসম দিয়ে চলে গিয়েছিলেন বলেই তো ভাই আপনার খোঁজ করেনি। পরিবার ছাড়া, আপনাকে ছাড়া এতটা বছর দূরে দূরে থেকেছে শুধু আপনার জন্য। আপনি ভাইকে বাধ্য করেছিলেন দূরে থাকতে। তাহলে ভাই আপনাকে কিভাবে ফিরে নিয়ে যেত ভাবি? ফিরে তো আসার কথা আপনার ছিল ভাবি। আমি চমকে উঠলাম। আমার জন্য উনি এত বছর দূরে দূরে থেকেছেন, কিন্তু কেন? আমি স্মরণ করার চেষ্টা করলাম আমার আর ওনার শেষ দেখার ঘটনাটিকে। সেদিন আমাদের মধ্যে প্রচুর পরিমাণে কথা কাটাকাটি হয়েছিল। শুরুটা উনি করেছিলেন, ওনার রাগের শিকার আমি হয়েছিলাম। নর্মাল সাধারণ একটি বিষয় নিয়েই প্রথমে আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আমার মুখে মুখে তর্ক করাটা ওনার পছন্দ হয়নি বলে আমাকে থাপ্পড় মেরেছিল সেদিন। আমিও অপমান আঘাত সহ্য করতে না পেরে সেদিন চলে এসেছিলাম আমাদের বাড়িতে। আসার সময়ও জঙ্কুককে রাগের বশে অনেক কথা শুনিয়ে এসেছিলাম, কিন্তু উনি আমার কোন কথাটা ধরে এতটা বছর অভিমান দেখিয়ে সবকিছু ছেড়ে দূরে থাকলেন? কি এমন কথা হতে পারে? না, আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। তাই কম্পিত গলায় পুনরায় প্রশ্ন করলাম ইয়োনো ভাইকে। আমি বাধ্য কিভাবে করব ওনাকে? আমি নিজেই তো ওনার অপেক্ষায় বসেছিলাম। তাহলে সামনে থেকে ইয়োনো ভাইয়ের দীর্ঘশ্বাসের শব্দ কানে এলো আমার। তিনি আবারও হতাশ গলায় বললেন, 18 বছর আগে না হয় আপনি ছোট ছিলেন, বুঝতেন না বিষয়গুলো। বড় হওয়ার পর কেন বিষয়গুলো বুঝলেন না ভাবি? সেদিনের হওয়া ঝামেলা কথাগুলো কেন পুনরায় ভাবার চেষ্টা করলেন না? তাহলে উত্তর আপনি নিজেই পেয়ে যেতেন। মানে? আপনার মনে আছে ভাবি, সেদিন আসার সময় আপনি রাগে কি বলে এসেছিলেন ভাইকে? আপনি ভাইকে কসম দিয়ে এসেছিলেন যেন ভাই আপনার কাছে কখনো না যায়, যোগাযোগ না করে। যদি ভাই আপনার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে তাহলে আপনার মরামুখ দেখবে, আপনি সুইসাইড করবেন। আপনার এই কথাকে ধরে ভাই আপনার সাথে এত বছরও যোগাযোগ করেনি। ভেবেছিল হয়তো আপনি নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসবেন, কিন্তু আপনি আসেননি। ভাইও আপনার কসম ভেঙে যোগাযোগ করতো না। দাদা দাদিকেও আপনাদের বাসায় পাঠানো হলো, আপনি এলেন না, বরং আপনার বাবা ডিভোর্স দেবে বললেন। এই জেদে ভাইও আর বাংলাদেশে ফেরে না, শুধু অপেক্ষা করছিল আপনার একটাবার জীবন বাড়িতে আসার। আপনি যদি স্বেচ্ছায় একটাবার জীবন বাড়িতে আসতেন তাহলে আপনার দেওয়া কসমও ভেঙে যেত, ভাইও ফিরে আসতো আপনার কাছে। আপনি কখনোই এলেন না। ভাই ভাবলো হয়তো আপনি বড় হয়ে বিষয়টি বুঝবেন এবং চলে আসবেন, তখনও আপনি এলেন না। দাদা দাদির মৃত্যুর সংবাদ পেয়েও এলেন না। তারপর থেকে ভাইও জেদ ধরে আপনার অপেক্ষা ছেড়ে দেয়। আমরা সবাই ভেবেছিলাম ভাই হয়তো আপনাকে ভুলে গেছে, কিন্তু বিগত 1 সপ্তাহ বুঝলাম ভাই আপনাকে কখনোই ভুলতে পারেনি। জ্বরের ঘরে বারবার শুধু আপনার নামই নিচ্ছে। তাই ডাক্তার বলেছে যে করেই হোক ওনাকে ভাইয়ের কাছে নিতে হবে, এতে যদি ভাই ভালো হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এজন্য আজ আমি এখানে। আপনি জানতেন ভাই রাগী মানুষ, তারপর কেন সামান্য মেনে নিতে পারলেন না তাকে? ভাই তো অকারণে কিছু করে না। সেদিনও আপনার চিন্তা করে ভাই আপনাকে থামাতে চেয়েছিল, আপনি বুঝতে না পারায় থাপ্পড় মেরেছিল, কিন্তু আপনি ভুল বুঝলেন, চলে গেলেন। ভাবি, নিজের ভুল হয়তো একটা সময় বুঝতে পারবেন, তবে জীবনের অনেক বড় একটা আফসোস থাকবে আপনার।
কেন আপনি সামান্য কথা ধরে জীবনের 18 বছর হারালেন? ইয়নো ভাইয়ের কথায় মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠলাম। আমি সত্যি আফসোসের সাগরে তলিয়ে যাচ্ছি। সামান্য একটু ভুল থেকে হারিয়ে গেল আমাদের জীবনের দীর্ঘ 18 বছরের গল্প। অনুতাপে অনুতাপে কলিজা জ্বলে উঠল আমার। হাহা করছে বুকটা। আর কতটা জ্বললে আমার অনুতাপের গভীরতা কমবে? ভুল করেও আমার মেনে নিতে কষ্ট হচ্ছে। তাহলে ওনার কতটা কষ্ট হয়েছে এতগুলো বছর পার করতে? কষ্টে যন্ত্রণাতে চিৎকার করে কাঁদতে মন চাইছে। সিটে হেলান দিয়ে ঢুকে ফুপিয়ে কেঁদে উঠি যতক্ষণ না জিয়ন বাড়িতে পৌঁছায়। রাত কটা বাজে আমার খেয়াল নেই। প্রাণপণে দৌড়ে পৌঁছলাম জাঙ্কুকের রুমে। থমকানো ভঙ্গিতে জায়গায় দাঁড়িয়ে পড়লাম ওনার অবস্থা দেখে। হাতে ক্যানোলা লাগানো, নিস্তেজ ভঙ্গিতে বিছানায় শুয়ে আছে শটান হয়ে। রুমে দুজন নার্স রয়েছে ওনার তগাদারির জন্য। আমি ধীরে পায়ে ওনার দিকে এগোলাম। জঙ্গুকের পাশের ফ্লোরে ধূপ করে বসে ওনার হাতটা চেপে ধরে সশব্দে কেঁদে ফেলি। আমার কান্না শুনে চমকে উঠল দুজন নার্স। আমার দিকে উদ্বিগ্ন হয়ে এগিয়ে এসে নিষেধ করে বললেন, কে আপনি? ওনার কি হন? এভাবে পেশেন্টের কাছে বসে কাঁদবেন না। ওনাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। কাল সকালের আগে উনি উঠবেন না। আপনি বাইরে যান পেশেন্টের কাছ থেকে প্লিজ। আমার ভাবান্তর হলো না। ওনার হাতে কপাল থেকে অনুতাপের আরো ডুকরে কেঁদে উঠলাম। কারো কথা ভালো লাগছে না আমার। তখনই শোনা গেল ইয়নো ভাইয়ের কথা। তিনি রুমে ঢুকে নার্সদের নিষেধ করলেন আমাকে কিছু বলতে। অল্প কিছু সময়ের মধ্যে তিনি নার্স দুটোকে নিয়ে রুম থেকে বের হয়ে গেলেন, আমাদের দুজনকে একা রেখে। আমি নিস্তেজ ভঙ্গিতে বসে রইলাম বেশ অনেকক্ষণ। হঠাৎ কানে ওনার মৃদু গোংরানির শব্দ শুনে চমকে উঠে দ্রুত বিছানার উপরে সম্মুখে বসলাম। উনি হালকা স্বরে কিছু একটা বলছেন। আমি প্রথমে বুঝতে না পেরে আমার কান ওনার মুখের কাছে নিলাম। জ্বরে তৃষ্ণাতে কাতর হয়ে পানি চাচ্ছেন। আমি দ্রুত উঠে পাশের জগ থেকে গ্লাসে পানি ঢেলে জঙ্গুকে ধরে বসাতে চাইলাম। জঙ্গুকের প্রশস্ত শরীর টেনে বসাতে বসাতে আমাকে বেশ পেক পেতে হয়েছে। দুর্বলতায় উনি মাথা ছেড়ে বারবার ঢলে পড়ছিলেন। শরীরও প্রচন্ড রকমের গরম। জ্বরের ঘোরে চোখ দুটো পর্যন্ত খুলতে পারছে না। আমি এবার এগোলাম। জঙ্গুকের পাশে বসে খাটে হেলান দিয়ে দুহাতে টেনে মাথাটা আমার কাঁধে ধরে রাখলাম। পাশ থেকে গ্লাস উঠিয়ে একটু একটু করে পানি খাওয়াতে লাগলাম জাঙ্কুককে। ওনার বেহাল দশা দেখে আমি ঠোঁট কামড়ে নাক টানছিলাম কান্নায়। ওনার যত্ন দরকার আপাতত। নিজের করা ভুলটা জীবনে হয়তো কখনো পূরণ করতে পারবো না, তবে এবার বাকিটা জীবন আমি ওনার সাথে কাটাতে চাই, থাকতে চাই। উনি রাখতে না চাইলেও আমি জোরপূর্বক থাকবো তার সাথে। যেহেতু অপরাধটা বড়, তাই ক্ষমাটা সহজে আশা করাও যাবে না। যত কিছু হোক না কেন, এবার জীবনে দ্বিতীয়বার ওনাকে ছাড়ছি না আমি, আর না তাকে ছাড়তে দেব। জানি রাগ দেখাবে, কিন্তু আমাকেও শক্ত থাকতে হবে, হার মানা যাবে না। অর্ধ বয়সে এসে যদি বাচ্চামো করতে হয় করব, তারপর ওনাকে আঁচলে বাঁধবো আমি। হাতের গ্লাসটা রাখতে মনে হলো উনি আমার সাথে ঘনিষ্ঠ হতে চাচ্ছেন, কিছু বিড়বিড় করতে চাচ্ছে। আমি চমকে উঠলাম। পিঠের ওপর গরম স্পর্শ অনুভব করলাম। আমি থমকে তাকাতেই দেখলাম ওনার দুর্বল হাত দুটো দিয়ে আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমার গলায় মুখ ডুবিয়ে গরম উষ্ণ নিঃশ্বাস ফেলে অস্পষ্ট স্বরে বলল, তুমি এসেছো তে? তোমার গায়ের ঘ্রাণ আমি পাচ্ছি কেন? সত্যি এসেছো নাকি নেই? চেপে রাখা কান্নাটা বেরিয়ে আসতে চাইছে বাঁধ ভেঙে। গাল বেয়ে ঝরঝর করে নোনা জল গড়াচ্ছে। উনি এখনো আমার গায়ের ঘ্রাণ চেনেন। এত বছর পরও ভোলেননি এতটা ভালোবাসে সে আমাকে। আর আমি কান্না ভেজা গলায় কোনো রকমে বললাম, গরম দুটো হাতের স্পর্শ অনুভব করলাম পিঠে আর পেটে। জঙ্গুকের মুখ আমার গলাতে, হয়তো আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। আমি বিষয়টি বুঝতেই তিনি পুনরায় অস্পষ্ট স্বরে বলল, আমার কাছে ফিরতে এত দেরি করলে কেন তে? আমি অপেক্ষা করেছি তো তোমার। ওনার জ্বরের ঘোরের প্রতিটা কথা আমার কলিজায় বিষাক্ত তীরের মতো আঘাত করছে। আমি জানি উনি এই মুহূর্তে যা বলছেন সবকিছু জোরের ঘোরে বলছেন। সজ্ঞানে থাকলে কখনোই বলতেন না, উল্টো আমাকে রুম থেকে এতক্ষণ বের করে দিতেন। নিজের ভালোবাসাটা প্রকাশ করা তো দূরে থাক, আজ অনেকটা দিন, অনেকটা বছর পর তার স্পর্শ পাচ্ছি, তাকে দেখছি, তার গলা স্বর শুনতে পাচ্ছি। আমি অনুতাপে শিহরিত হয়ে ঝরঝর করে কেঁদে বললাম, আমি সরি, আমি সত্যি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়ার ভাষাও আমার কাছে নেই। আমি সত্যি বুঝতে পারিনি। তোমার এটুকু বুঝতে এতটা সময়, এতটা বছর লেগে গেল তে? ফুপিয়ে কেঁদে চলেছি আমি। সরি সরি সরি।
ওনার আর কোনো কথা শুনতে পারলাম না আমি। আমার গলায় ওনার ফেলা ঘন ঘন নিঃশ্বাসে বুঝলাম উনি ঘুমিয়ে পড়েছেন। ওনার কষ্ট হচ্ছে ভেবে আমি ওনাকে ধরে কোনো রকমের টেনে বিছানায় শোয়াতে সক্ষম হলাম। ওনার বয়স হলেও শরীরের ওজন কমেনি বিন্দু মাত্র। সেই প্রশস্ত জিম করা ফিটফাট শরীর এখনো আছে, মুখে বয়সের ছাপ পড়েছে, কিন্তু সৌন্দর্য কমেনি। জ্বরের কারণে মুখটা মলিন হয়ে আছে, দুর্বলতা মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে। আমার টানাটানি করে ওনাকে বালিশে শোয়াতে উনি পুনরায় উঠে গেলেন, আমার দিকে তাকালেন, আমাকে নিজের মুখের সামনে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। ক্যানোলার দুর্বল হাতটা উঠিয়ে আমার গাল আলতো করে স্পর্শ করে বললেন, আমার ঘুম পাড়িয়ে আবার চলে যাবে না তো তুমি? আদলে দুই হাত ওনার মুখটা চেপে ধরে পাগলের মতো ঠোঁট ছোলাম ওনার সারা মুখে। কপালে কপাল ঠেকিয়ে বললাম, যাব না, আপনাকে ছেড়ে যাব না, কখনোই যাব না, সব সময় আপনার পাশে থাকবো, এমনটা আশ্বস্ত করলাম। দুর্বল চিত্তে উনি পুনরায় ঘুমিয়ে পড়লেন। আমি ওনার মাথার পাশে বসে খাটে হেলান দিয়ে সাড়ে 8টা পার করলাম। সকাল 7টার দিকে ঘুম ভাঙলো আমার, তাও নার্সের ডাকে। আমি হতভম্ব হয়ে বসে প্রথমে ওনার খোঁজ করলাম। পাশে তাকিয়ে দেখলাম উনি এখনো ঘুমিয়ে আছেন। স্বস্তির নিঃশ্বাস ফেললাম, হাত বাড়িয়ে জ্বরটা চেক করলাম। না, তখনও বেশ জ্বরই আছে। আমি এবার ভয় পেলাম ওনার জ্বর কমছে না দেখে। নার্স মেয়েটি ওনার জ্বর মেপে একটা ইঞ্জেকশন পুশ করলো ক্যানোলা দিয়ে। জঙ্কুককে ডেকে তুলতে নিষেধ করলো নার্স, বলল আরো কিছুক্ষণ ঘুমালে ওনার জন্য নাকি ভালো হবে। আমি ওনার মাথায় হাত বুলিয়ে বেশ কিছুক্ষণ বসে রইলাম। প্রায় 9টার দিকে মনে হলো আমার বাসায় ফোন করে সবাইকে আমার অবস্থার কথাটা বলা দরকার। আস্তে করে ওনার পাশ থেকে উঠে বারান্দায় গেলাম। ওনার ফোন করে বাসার সবার সাথে অনেকক্ষণ কথা বললাম। সবাইকে জানালাম আমি স্বামীর ঘরে ফিরে এসেছি, এবার থেকে আমি এখানেই থাকবো। আমার কথায় সবাই খুশি হলো, বিশেষ করে জিন আপু আর মা বেশি। ফোনের কথা শেষ করে মনে হলো এবার গায়ের কাপড়গুলো চেঞ্জ করা দরকার। চেঞ্জও করলাম, পুনরায় শাড়ি পরলাম। কাপড়গুলো পেলাম আমার রুমে। সেই 18 বছর আগে আমি যেমনটাই রেখে গিয়েছিলাম ঠিক তেমনটাই আছে সবকিছু। কাবাটে কাপড় জায়গায় পেলাম, একটু নড়চড় পেলাম না। আমার আগের কাপড়গুলো শরীরে ফিট হয়েছে, কারণ আগে থেকে মোটা নই, শুকিয়ে গেছি। কিশোরী বয়সে আমি বেশ নাদুস নুসুস গোলমাল স্বাস্থ্যবান ছিলাম, যেটা এখন নেই। আমার বয়স হয়েছে, তবে মোটা হয়নি, কারণ টেনশনে অনেকটা শুকিয়ে গেছি। সময় মতো ঠিকঠাক না খেয়ে রাতের ভেজা কাপড় ছেড়ে গোসল করে কাবাট থেকে জলপাই রঙের একটা জামদানি শাড়ি পরে নিলাম, কারণ কাবাটে নর্মাল কোনো শাড়ি না থাকায় জামদানিটাই পরতে হলো। তাছাড়া এই বয়সে সবার সামনে 3 পিস পরে হাঁটতে ইতস্তত বোধ করছিলাম। সারাটা দিন গেল বেহালাতায়। ওনার জ্বরে তেমন পরিবর্তন দেখা গেল না। আমি সারাক্ষণ ওনার পাশে বসেছিলাম। ডক্টর, নার্স, ইউনো ভাইও ছিল। বিষয়টা নিয়ে সবাই চিন্তিত। আমার তো দম বন্ধ হয়ে আসছে। তবে যেটা নতুন ঘটেছে সেটা হলো উনি সারাদিন আমার দিকে দুর্বল চোখে চেয়ে চেয়ে দেখছেন। যতক্ষণ হুঁশে ছিলেন ততক্ষণ শুধু আমার দিকেই তাকিয়েছিলেন এক দৃষ্টিতে। হয়তো জ্বরের ঘরে আমার উপস্থিতিটাকে কল্পনা বা স্বপ্ন ভাবছেন। ওনার দৃষ্টি বলছে উনি আমাকে এখনো বিশ্বাস করতে পারছে না। বিছানায় ওনার পাশে বসেছিলাম। দিনে 2 বেলা করে চুপ বা ওনার ওষুধ আমি খাইয়ে দিয়েছি। কোনো কিছু আর নার্স বা ডাক্তারের হাতে দিতাম না। আমার স্বামীর যত্ন এবার থেকে আমিই করব। ওনাকে বিছানায় বসিয়ে চুপ খাওয়ানোর সময় তখনও তিনি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন। চুপ পুরোটাই খেলেন, মেডিসিনও খেলেন। পুনরায় শুয়ে দিলাম ঘুমানোর জন্য, কারণ জ্বরের তাপ অনেক বেশি ছিল। হাঁটাচলা করা মুশকিল। দুপুরের দিকে ঘুম ভেঙে সন্ধ্যা 7টায় ওনার শরীর ঘেমে ওঠায় বুঝলাম জ্বর ছেড়েছে। দ্রুত ঘুম থেকে ওনাকে তুলে খাটে হেলান দিয়ে শোয়ালাম। দুর্বলতায় কোনো রকমে আমার দিকে চোখ মেলে তাকিয়েছিলেন। ওনার গায়ের টি শার্ট খুলে ভেজা কাপড় দিয়ে ওনার গা মুছে দিচ্ছিলাম, কিন্তু ওনার থেকে বেশি আমার হাত দুটো কাঁপছিল। আমার কম্পিত হাতের দিকে ওনার দৃষ্টি গেল, হালকা কপাল কুঁচকে। হয়তো আমার কেঁপে ওঠার কারণটা বোঝার চেষ্টা করছেন। আচ্ছা, উনি কি এখনো আমাকে বিশ্বাস করতে পারছেন না নাকি? আমার ওনার দিকে চোখ তুলে তাকাতেই চোকাচোকি হলো দুজনের। আমি দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে ওনার গা মোছায় মনোযোগী হলাম। আজ এত বছর পর ওনার উন্মুক্ত বুক পিঠ দেখলাম, শুয়ে দিলাম। বয়স ওনার 45 হলেও সৌন্দর্যের ঘাটতি কমেনি। বয়সের ছাপও বেশি বোঝা যাচ্ছে না। স্ট্রং পার্সোনালিটি ব্যক্তি যাকে বলে, ফিট অ্যান্ড ফাইট। আচ্ছা, ওনাকে তো বুড়ো লাগছে না, তাহলে কি আমি বুড়ি হয়ে গেলাম? 35 বছরে কি মানুষ বুড়ি হয়ে যায়? ওনার কাছে তো এখন আমাকেই বুড়ি লাগছে। আচ্ছা, একবার বুড়ো বলে ডাকবো ওনাকে, দেখবো কি রিয়াকশন দেয়। ভাবনা অনুযায়ী বললাম, বুড়ো বয়সে এত জ্বর বাঁধালেন কিভাবে?
আমার কথায় ওনার উত্তর না পেয়ে কৌতূহল বশত আর চোখে তাকালাম ওনার দিকে। সাথে সাথে চোখ মিলল দুজনের। ওনার চোখে মুখে বিরক্তির রাগ। হয়তো আমার বুড়ো বলাটা ওনার পছন্দ হয়নি। আমার বেশ ভালো লাগলো এত বছর পর ওনার রাগ দেখে। আমি মজা না করে এবার বেশ সিরিয়াস হয়ে বলি, আপনার জ্বর ভালো হচ্ছে না কেন? আমার সোজা কথার উত্তর উনি সোজাভাবে দিলেন না, বরং পাল্টা প্রশ্ন করে বললেন, তুমি জড়িয়ে ধরছো না কেন? আমি থতমত খেয়ে বললাম, আমার জড়িয়ে ধরাতে আপনি ভালো হবেন? উনি রাগী গলায় বললেন, বের হও আমার রুম থেকে, যাও। আমি আমলে নিলাম না বিষয়টি। মাত্র তো শুরু হয়েছে, বাকিটা জীবন এটাই শুনতে হবে। নতুন কিছু না এসব। আমি কথা না বাড়িয়ে মনোযোগ সহকারে আগে ওনার শরীর মুছে দিলাম, হাত পা মুছালাম। তখনও উনি বিরক্তির চোখে আমার দিকে তাকিয়েছিল, হয়তো আমার জড়িয়ে না ধরার জন্য, অথবা আমাকে রুম থেকে বের হতে না দেখে রাগ দেখাচ্ছে। আমি আগে নিজের কাজ শেষ করলাম। ওনার জ্বর নিয়ে ছেলেখেলা নয়। ওনাকে পরিপাটি করে তারপর এসে জড়িয়ে ধরলাম তাকে। আলতো করে ওনার বুকে মাথা রাখলাম। এই বুকটা এত বছর আমার জন্য খালি ছিল। আমি আমার জায়গায় ফিরতে দেরি করে ফেললাম। জঙ্গককে অনেক বেশি কষ্ট দিয়ে ফেললাম নিজের অজান্তে। অপরাধ বোধে পুনরায় কেঁদে উঠলাম আমি। ওনার বুকে মাথা রেখে ফুপিয়ে উঠলাম। আমার শরীরও মৃদু কাঁপছে কান্নায়। উনি সেটা বুঝতে পেরেছে, তাই আমাকে নিজের দুহাতে আদলে জড়িয়ে ধরার চেষ্টা করছে। দুর্বলতায় ওনার হাতও কাঁপছিল। কতটা সময় একে অপরের সাথে আলিঙ্গন করে বসেছিলাম জানা নেই, হয়তো ঘন্টা দুয়েক। পুনরায় ওনার শরীর গরম হতেই আমার হুঁশ ফেরে। দ্রুত ওনার বুক থেকে উঠতে চাইলে বলে উনি বাধা দেয়, উঠতে নিষেধ করে, কিন্তু আমি মানলাম না। জোর করে উঠে জ্বরটা চেক করলাম। সর্বনাশ! পুনরায় গা কাঁপিয়ে জ্বর এসেছে তার। আমি দ্রুত কাবার থেকে টি শার্ট এনে ওনাকে পরিয়ে দিলাম। ঘাড় ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাতেই সময় 10:30 কাটাই। আমি চমকে উঠলাম। নিজের বেখেয়ালতায় এতটা সময় ওনাকে খালি গায়ে রাখার জন্য পুনরায় জ্বর এসেছে। শিট! ওনাকে শুয়ে দিয়ে গেলাম কিচেনে। কিচেনটা দেখেও কেঁপে উঠলো অন্তর। এই তো সেই কিচেন যেখানে দাদির আঁচল ধরে দাঁড়িয়ে থাকতাম আমি। পুরাতন স্মৃতি মনে হতেই আমার চোখে অশ্রু তত্তর করে ভরে উঠলো। আমি ঠোঁট কামড়িয়ে কান্না আটকে নিজের হাতে চুপ বানালাম। ওনাকে খাইয়ে দিয়ে মেডিসিন খাওয়ালাম। বিছানায় শুয়ে দিয়ে রাতভর মাথায় জলপট্টি দিলাম। একটা সময় আমিও খাটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম, ওনার মাথায় হাত রেখে। শেষ রাতে বুঝতে পারলাম কেউ আমার সাথে ঘনিষ্ঠ হচ্ছে। আমি চমকে উঠে বাধা দিতে চাইলে আমার নিঃশ্বাস আটকে আসার জোগাড় হয়। আমার ঠোঁট আবারও দখলে। ঘুমের রেশ তখনও আমার কাটেনি পুরোপুরি। মুচড়ামুচড়ি করতেই বুঝলাম ওনার ব্ল্যাঙ্কেটের নিচে আমি। উনি আমার ওপর আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাইছে। আমি আটকে উঠে ওনাকে বাধা দিলাম। এইভাবে কোনো কিছু চাই না আমি। উনি সজ্ঞানে নেই। জ্বরের ঘোরে আমাকে কাছে টেনে সকালে মনে থাকবে না, সবকিছু ভুলে যাবে। আমি বাধা দিতেই উনি আমার হাত দুটো বিছানায় চেপে ধরে আমার ঠোঁট ছেড়ে গলায় নেমে গেল। ওনার হাতের ছোঁয়া তীব্র থেকে তীব্র হচ্ছিল। অনেকটা বছরের তৃষ্ণার্ত সেটা ওনার প্রতিটা ছোঁয়ায় প্রকাশ পাচ্ছিল। আমি দাঁতে দাঁত খিচে সহ্য করছিলাম সবটা, আর বাধা দিলাম না ওনাকে। বেঠিক কোনটা কোনো কিছুই আমার মধ্যে নেই। তাছাড়া ওনার সাথে এখন জোরাজুরি করলেও ওনার থামাতে পারবো না। উল্টো আরো ওনার ক্ষতি হবে। দুর্বল শরীরের জ্বরটা আরো বাড়বে। তাই মেনে নিলাম ওনাকে, ওনার স্পর্শকে। Format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it. Watch it, turn it, leave it, stop, format it. The guard of the block, you see that I'm back. Every single time that I drop, your shit is a rap. For the niggas hating the kid, I'm close to the strap, cause all these bitches wanna come talk and sit on my Turn it lap. up. Every time I get you bang shit, they're knocking your whip. Come on, nigga, always do his thing, bitch. Locking the strip. Come on, lot of mommies just dancing and they shaking their hips. After that, they get low, put the thing on their lip. I let them. Touch it. শেষ রাতের পর আমি আর ঘুমাইনি। সকাল হয়ে গিয়েছিল বলে নিজের রুমে চলে আসলাম। গোসল করে লাল রঙের একটা জামদানি শাড়ি পরে নিলাম। নিজের প্রচুর লজ্জা লাগছে। এই বয়সে এসে সবকিছু আবার নতুন লাগছে। উফ, নতুন বউ ফিল হচ্ছে। সত্যি কি তাই? মোটেও না। বউ আমি পুরাতনই, শুধু সোয়াটা নতুন। এর জন্য হয়তো সবকিছু নতুন নতুন লাগছে। কিচেনে গেলাম, ওনার জন্য চিকেন স্যুপ করলাম, আর বাকি সার্ভেন্টদের তাদের জন্য খাবার বানাতে বললাম। স্যুপ নিয়ে বের হতেই দেখলাম উনি সিঁড়ি বেয়ে নিচে নামছে। আমি কপাল কুঁচকে তাকাতেই উনি এসে সোজা ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। হালকা চেঁচিয়ে সার্ভেন্টদের উদ্দেশ্যে বলল,
ব্ল্যাক কফির জন্য। কাল রাতেও এত জ্বর ছিল, আজ সকাল সকাল সুস্থ হয়ে গেল। সত্যি সুস্থ হয়েছে নাকি জ্বর নিয়েই উঠে এসেছে? আমি এগিয়ে ওনার সামনে চুপের বাটি রাখলাম, ওনার কপালে হাত রেখে বুঝলাম উনি গোসল করেছেন। অসময়ে গোসল করাটা ঠিক ছিল না ওনার শরীরের জন্য, তারপরও আমি কিছু বললাম না, কারণ গোসল করাটা ফরজ ছিল তাই। আমার কপালে হাত রাখাতে বিরক্তির চোখে চোখ তুলে তাকালো আমার দিকেই। তাকাতে অনেকটা ভূত দেখার মতো চমকে উঠলো উনি, নিজের পাশে আমাকে দেখে অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকার মতো আমার দিকে। আমি বুঝলাম বিগত 2 দিনের কথা ওনার এখন মনে নেই, তাই হয়তো আমাকে এই মুহূর্তে দেখে চমকে উঠেছেন। আমি সুপের বাটি ওনার সামনে রাখলাম, নিজের জন্য কিচেন থেকে পাউরুটি আর জেল নিয়ে আসলাম, সাথে গরম কফিও। ওনার পাশাপাশি বসলাম। উনি তখনও আমার দিকে ভূত দেখার মতো করে অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি রুটি মুখে তুলতে তুলতে বললাম, আপনার এইভাবে তাকানোতে আমি সত্য থেকে মিথ্যা হয়ে যাব না। আপনি চোখে ঠিকঠাকই দেখছেন, তাই আমার খাওয়ার দিকে নজর না দিয়ে নিজের খাবারটা খান। আমার সত্যিকার উপস্থিতি বুঝতে পেরেই স্বামী আমার রেগে গেলেন মনে হয়, তাই কটমট করেই বললেন, কেন এসেছো এখানে? একটু মজা করে বললাম, বুড়ো বয়সে আপনাকে বাবা বানাতে। দ্বিগুণ রাগে কটমট করে জঙ্কুক বলল, তোমাকে বাসায় ঢুকতে কে দিয়েছে? কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে বললাম, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের স্বামী, আমার আবার কার পারমিশন লাগবে? আজব, 2 দিন ধরে তো আপনি আমার সাথেই থাকছেন, এখন ভুলে বসে আছেন কেন? চমকানো গলায় বলল, মানেটা এখন না, 1-1.5 মাস পরে বলতে পারবো। এখন সিওরিটি দিয়ে কিছু বলা ঠিক হবে না মনে হয়। আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে কিছুক্ষণ চুপ করে রইলেন উনি। আমার কথা সারমর্ম বুঝতে পেরে চমকে ওঠার মতন করে বলল, রাতে আমাদের মধ্যে কিছু। লজ্জায় বামে তাকিয়ে মুখ লুকালাম আমি। ওনাকে শেষ করতে না দিয়ে বললাম, জি অনেক কিছু। স্তম্ভের ন্যায় তব্দে খেয়ে বসে থাকে। হঠাৎ করে চেঁচিয়ে উঠে বললেন, তুমি আমার অসুস্থতার ফায়দা উঠিয়েছ? আমি অবাক হয়ে বললাম, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ছি ছি, আমি আর আপনার অসুস্থতার ফায়দা? তবা তবা, ফায়দা তো আপনি আমার উঠিয়েছেন। বুড়ো হয়েও শরীরের তেজ কমেনি, সোজা জোরাজুরি করলেন আমার সাথে। আমি না হয় নার্সে যে আপনার সেবা যত্ন করতে চাইলাম, কিন্তু আপনি কি করলেন? স্বামী হয়ে আপন করে নিলেন আমাকে। আচ্ছা তাও বুঝলাম, বউ বলে মাফ করলাম, কিন্তু এখন মিথ্যা অপবাদ রটাচ্ছেন আমার নামে। কি প্রমাণ আছে আমি আপনার ফায়দা উঠিয়েছি সেটা নিয়ে? বরং আমার কাছে প্রমাণ আছে আপনি আমার সাথে জোরাজুরি করেছেন সেটা নিয়ে। বুড়ো বয়সেও তেজ কমেনি, দেখাবো আপনার করা দাগগুলো। আপনার থেকে আমি এখনো জোয়ান আছি, বুড়ি হই নাই। আমার মজা করা কথায় হঠাৎ রেগে উঠে গেলেন উনি। আমাকে কিছু না বলে চলে যেতে নিলে আমি পুনরায় পিছন থেকে খোঁচা মেরে বলে উঠলাম, দেখুন এই বয়সে এসে এখন আমি আপনার সাথে বাচ্চামো করতে পারবো না, তবে চাইলে আপনাকে বাচ্চার বাবা বানিয়ে দিতে পারবো। আমি কিন্তু রাজি আছি আপনাকে এই বুড়ো বয়সেও বাবা বানাতে। রাগে চোখে কটমট করে ঘুরে তাকালেন আমার দিকে জঙ্কুক। আমার বারবার বুড়ো বলাতেই রেগে গেলেন উনি। চেতে উঠে বললেন, বুড়ো হবে তোমার বাপ, একদম বিটলামি করবে না আমার সাথে, বলে দিলাম। আমার বাবা বুড়ো ছিল, এখন তিনি নেই, সে মৃত, তাই এখন আপনি বুড়ো। তাছাড়া আপনার সাথে আমার পূর্ব থেকে বিটলামির সম্পর্ক। বিআইন হিসেবে এতটুকু বিটলামি করা আমার প্রাপ্য। আপনি রাগ করবেন, করতে পারেন, বাধা দিব না, তবে আমি একা কেন আপনার রাগ সহ্য করব? আমার সাথে 4-5টা সন্তান নিয়ে তারপর সবাই মিলে আপনার রাগ দেখব জুট বেঁধে। বেশি না, 4টা ছেলে 1টা মেয়ে নিব শুধু, কেমন? আমার কথা তেতে গেলেন তিনি। আমার দিকে রাগের দৃষ্টিতে তাকাতেই আমি 2 ঠোঁট চেপে হাসি আটকালাম। উনি আমার সাথে কথাই না পেরে রাগে ফুসফুস করতে করতে রুমে চলে গেলেন। আমি পুনরায় পিছন থেকে চেঁচিয়ে বললাম, আরে শুনে যান না, 5টা বাচ্চা, আগামী 5 বছরে, দেরি করে চলবে না কিন্তু, বলে দিলাম, মনে থাকে যেন। বিগত 1 সপ্তাহ ধরেই ওনার পিছন পিছন পড়ে আছি আমি। উঠতে বসতে ক্ষমা চাচ্ছি, কিন্তু তিনি আমাকে ক্ষমা করা তো দূরে থাক, সোজা মুখের কথা পর্যন্ত বলছে না। উনি এখন সুস্থ, শরীরের দুর্বলতা আছে কিন্তু জ্বর নেই। আমাকে ওনার রুমে ঢুকতে দিচ্ছে না। কি করব কিছু বুঝতে পারছি না। অপরাধ বড়, তাই ক্ষমাটাও সহজে আশা করা যায় না। কিন্তু আমার কথা হচ্ছে, জীবনে যে কয়টা বছর হারিয়ে ফেলেছি সেটা আমি চাইলেও ফিরিয়ে দিতে পারবো না। আমার সেই ক্ষমতা নেই, কিন্তু এখন জীবনের বাকি দিনগুলো একসঙ্গে সুখে থাকতে চাই। একটা দিনও নষ্ট করতে চাই না। মান অভিমানে একে অপরকে দূরে সরিয়ে রাখতে চাই না। আমাকে শাস্তি অন্যভাবে দিক, তারপর আমাকে ওনার আশেপাশে ভিড়তে দিক, হালকা পাতলা কথা বলুক আমার সাথে, যেটা উনি কিছু করছে না। আমি হতাশ হলাম না, ওনাকে মানিয়ে দম নিব তার আগে না, আমার চেষ্টা চালিয়ে যাব। সেজন্য আবারও গেলাম ওনার রুমে। দেখলাম রুমের বাতি নিভিয়ে খাটে হেলান দিয়ে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে।
আমি দরজা লক করে ওনার পায়ের কাছে গিয়ে বসলাম। ধীরে হাতে ওনার পা দুটো ধরলাম। উনি নড়াচড়া করলো না। বুঝলাম উনি সজাগ আছে, কিন্তু আমার সাথে কথা বলতে চাইছে না বলে ঘুমের ভান ধরে আছে। দু হাতে ওনার পা দুটো ধরে কান্না ভেজা গলায় বলতে শুরু করলাম, আপনার হারিয়ে ফেলা দিনগুলোর ক্ষতিপূরণ আমি করতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই। সবকিছু ভুল বুঝাবুঝি থেকে হয়েছে। আপনি আমার ফিরে আসার অপেক্ষায় ছিলেন, আর আমি আপনার যাওয়ার। আপনাকে ছেড়ে আমি এক মুহূর্তের জন্য ভালো ছিলাম না। সারাক্ষণ আপনার অপেক্ষায় থাকতাম, কখন আপনি যাবেন সেই আশায় দিন পার হতো আমার। আপনাকে ডিভোর্স আমি কখনোই দিতে চাইনি, দিতামও না, বাবা বললেও না। আমার আপনাকে কসম দেওয়া কথাগুলো ভুলে গিয়েছিলাম। ছোট ছিলাম, সাথে রাগের মাথায় কি বলেছিলাম আপনাকে সেটা আমি কিছুদিন পরেই ভুলে গিয়েছিলাম। এখন আপনি বলুন, যেটা মনে নেই সেখানে কিভাবে নিজের ভুল বুঝে ফিরে আসতাম আপনার কাছে। আপনার জন্য রোজ কেঁদেছি, একাকিত্বে জ্বলে পুড়ে ছাই হয়েছি। আপনাকে নীরবে ভালোবেসে গেছি, কাউকে বলতে পারিনি আপনাকে চাই, আমার খুব করে চাই। আমি সত্যি বুঝতে পারিনি আপনি দাদা দাদিকে পাঠাতেন আমাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আমি আপনার অপেক্ষায় সবসময় বসেছিলাম। দাদা জানের মৃত্যুর সংবাদ আমি 1 মাস পরে পেয়েছিলাম, আর দাদির মৃত্যুর সংবাদ শুনে আসার সময় আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম। 1 সপ্তাহ হসপিটালে ছিলাম। তারপর আমি জানতাম না আপনি বাংলাদেশে থাকতেন। বিগত 5 বছর ধরে যেদিন এখানে আসি সেদিনই জানতে পারলাম, তার আগে আমাকে কেউ বলেনি। আপনি ছাড়া সত্যি অচল আমি। আমার প্রতিটা নামাজের মোনাজাতে আপনি থাকেন। দোয়া করতাম আপনাকে ফিরে পাওয়ার, সংসার করার। প্লিজ আমাকে একটু সুযোগ দিন নিজের ভুলটা শুধরে নেওয়ার জন্য। আমি আপনার অপরাধী, তারপরও একটা সুযোগ চাচ্ছি। কথা দিচ্ছি জীবনে কখনো একটা মুহূর্তের জন্য আপনাকে ছেড়ে যাব না আমি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। সত্যি আমি আর এই দূরত্ব মেনে নিতে পারছি না। অন্তত একটা সুযোগ চাই। জীবনের বাকি দিনগুলো আমি আপনার সাথে কাটাতে চাই। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ। কথাগুলো বলতে বলতে ঝরঝর করে কেঁদে উঠলাম আমি। সত্যি অপরাধবোধ, আমি নৃশংস হয়ে যাচ্ছি। ওনার ক্ষমা না পেলে মরেও শান্তি পাবো না। মন ছটফট করছে, ওনার পা ধরে কেঁদে চলেছি, কিন্তু ওনার কোনো ভাবে বেগে নেই। কষ্টটা আরো বাড়লো আমার। আমি ওনার 2 পা আরো খানিকটা জোরে চেপে ধরে কাঁদতে কাঁদতে বললাম, নিজের অপরাধ বোধে ধুকে ধুকে মরে যাচ্ছি আমি। সত্যি বুঝতে পারিনি বিষয়গুলো এতটা জটিল হয়ে যাবে। যদি জানতাম মরে গেলে। আমার কথাগুলো শেষ করার আগেই আচমকাই উনি আমাকে টেনে ওনার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরতে ধরতে বলল, উফ, তোমার এই প্যাস প্যাস করে কান্নায় আমার মাথা ব্যথা করছে। কান্না বন্ধ করো, নয়তো রুম থেকে বের করে দিব কিন্তু। ওনার জড়িয়ে ধরাতে বুঝলাম ওনার রাগ কমে এসেছে, হয়তো ক্ষমাও করে দিবেন একসময়। বুকের মধ্যে শান্তি অনুভব করলাম। বহুদিন বহু বছর পর আমিও ঝাপটে 2 হাতে ওনাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে উঠে বললাম, আপনাকে সত্যি এতগুলো ভালোবাসি আমি, অনেক ভালোবাসি। আমি কখনো ভালোবাসি টাসি না তোমাকে, বাঁচতে পারবো না। নির্ঘাত ফেসে গেছি। এই বয়সে বউ পাবো না বলে এজন্য মেনে নিলাম তোমাকে, নয়তো কখনোই মানতাম না। আমি হাসলাম, এই বয়সে বউ পাবেন না? তাহলে জোয়ান বয়সে বিয়ে করলেন না কেন? তাছাড়া উনি এই বয়সেও যথেষ্ট হ্যান্ডসাম, ফিট অ্যান্ড ফাইন। যে কোনো মেয়েই বিয়ে করতে চাইবে ওনাকে। মোট কথা আমার জন্য তার এত বছরের অপেক্ষার কখনোই মানবে না সে, যাকে বলে তেরা লোক। আমি সম্মতি দিয়ে বললাম, আচ্ছা। উনি পুরোনায় তেরা কথাই বলল, শোনো মেয়ে, এই বয়সে আমি বাবা হতে পারবো না। মানুষ কি বলবে, আমার লজ্জা লাগে। ওনার কথায় ভীষণ লজ্জা পেলাম আমিও। লজ্জায় মরি মরি হয়ে ওনার বুকে মুখ লুকিয়ে একটু করে বললাম, লজ্জা লাগলে লাগুক, আমি মা হব। জঙ্গকের গলায় তৎক্ষণাৎ কিছু শুনতে পেলাম না। প্রায় খানিকক্ষণ পরে শুনলাম উনি খুব ভেবে চিন্তে বললেন, আচ্ছা তাহলে 5টা না, 2টো সন্তান নিব, কেমন? 5টা নিলে মানুষ ভাববে আমি বুড়ো বয়সে পাগল হয়ে গিয়েছি। সুন্দরী বউ পেয়ে হুঁশ নেই আমার। 2টো নিলে ভাববে না আমি হুঁশে আছি, তাই 2টো সন্তানই নিব, কেমন? আমি লজ্জায় নাক মুখ খিচে পড়ে রইলাম ওনার বুকে। একটু করে বললাম, আচ্ছা, ভালোবাসা সুন্দর। যদি শত মান অভিমানের পরেও যদি আমাদের চাওয়া পাওয়া এক থাকে, তাহলে ভালোবাসা সুন্দর। কিশোরী বয়সের ভালোবাসা যে সুন্দর হতে হবে তার কি কোনো মানে আছে? শেষ বয়সেও তো ভালোবাসা সুন্দর হতে পারে। শত বছর পরেও, মান অভিমানের পরেও যদি আমরা এক জায়গায় হই, আমাদের চাওয়া পাওয়া যদি এক থাকে, আমরা দুজন দুজনকে যদি চাই, শত ভুল বুঝাবুঝি হোক না কেন, ভালোবাসা কিন্তু এক চুলও কমবে না। তাই ভালোবাসা সুন্দর, কিন্তু ভালোবাসার জন্য সঠিক মানুষ প্রয়োজন, যা সবার কপালে জোটে না। আর যাদের জোটে তারা কিন্তু কখনোই ভালোবাসা হারাতে চায় না, আর কখনো হারাবেও না। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসার মানুষ, সুখে থাকুক তারা যারা তাদের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে থাকে।